ভালো আছি। যা হোক বল, বিলের দৌলতে অ্যাটলিস্ট আমাদের দেখাটা একদম। তো বিলে কোথায়? বিলে একটু কলে আছে গো। ও তা ঠিক আছে, চল আজকে তো বিলের সঙ্গে কথা বলবো বলে এসেছি, কিন্তু বিলের মার সঙ্গে তাহলে প্রথম কথা বলে নিব। চল, আর মার চেয়ে ভালো আর কে জানে বল ছেলেকে। এসো এসো জলদি। হ্যাঁ শোন না, তোর কাছে তো বিলের কথা শুনবো, কিন্তু তুই বল আর আমি ক্যামেরার ওপার থেকে দর্শকদের সঙ্গে দেখবো। ওকে চলো চলো। বিলের ছোটবেলাটা কিরম বলতো, মানে ও ছোট থেকেই খুবই শান্ত ছেলে ছিল। মানে সেই বলে না জলঘটের মতো শান্ত, যেখানে বসিয়ে দাও সেখানেই বসে থাকবে, সেটা করতো। কিন্তু ওকে দুটো জিনিস দিতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে মানে গাড়ি বা ওই জাতীয় কিছু, মানে খেলার জন্য, মানে কিছু একটাও খেলবে, যে সব বাচ্চাদেরই সেটাই থাকে। তো একটা কিছু ওই গাড়ি জাতীয় কিছু দিতে হবে, আর নইলে বই। তারপরে ধীরে ধীরে যখন বড় হলো তখন থেকেই দেখতে পেলাম যে ওর মধ্যে না মানে খেলার প্রতি একটা খুব আগ্রহ, যে কোনো খেলা। ক্যালকাটা বয়েজে ভর্তি হওয়ার একটা খুব মজার মানে কিস্সা আছে। সেটা হচ্ছে, তো এবার পরীক্ষা টরীক্ষা হলো, কতক্ষণ 8 ঘন্টা না 40 মিনিট এরকম একটা কিছু ছিল। পরীক্ষা দিয়ে বেরোলো বড় বোর্ডটা নিয়ে। বললাম যে কিরে বিলে কেমন হলো, সবকিছু ঠিকঠাক তো? তখন বলছে কি যে হ্যাঁ সব ঠিকঠাক, ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকতে দিয়েছিল, আমি খালি ওই অরেঞ্জটা না নিচে করেছি আর গ্রিনটা ওপরে করেছি রংটা। তো যাই হোক, তখন আমি মনে মনে ভাবলাম যাকগে তাহলে বোধহয় ক্যালকাটা বয়েজটা হবে না, অন্য কোথাও ট্রাই করবো। ঠিক আছে চলো, কদিন বাদে 1 সপ্তাহ বাদে এরকম একটা কিছু রেজাল্ট আউট হলো। তো ঠিক আছে চলো দেখতে গেলাম। ও মা, দেখি একেবারে ওপরের দিকে ফার্স্ট লিস্টে নাম এসে গেছে ঋষভ ভৌমিক। তারপরে ক্যালকাটা বয়েজে তখন যখন আমার ছেলে পড়তো, তখন না বিরাট একটা মাঠ ছিল ওদের স্কুলের মধ্যে। সেই মাঠটাতে ওরা যা খেলতো, মানে ওটা একটা ওদের প্লাস পয়েন্ট ছিল ওদের কাছে, যে এই খেলার সুযোগটা ওরা পেয়েছিল। ও ছোট থেকে যেহেতু বই পড়ার প্রতিও একটা বিশেষ আগ্রহ ছিল, ও প্রচুর, মানে ও পড়তো মন্টেসরি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, কিন্তু সন্তু কাকাবাবুর 8টা খণ্ড শেষ করেছে। ফেলুদা ওর মানে প্রিয় চরিত্র, সত্যজিৎ রায়ের বহু গল্প। ইভেন এখন এত বড় হয়ে গেছে ও, এই যে বাইরে থাকে, ও যখন কাজ করে ওর নাকি কানে সানডে সাসপেন্স থাকে, মানে ওই সানডে সাসপেন্সটা শুনতে শুনতেও কাজ করে। তো এই জিনিসগুলোর প্রতি আগ্রহ ছিল বলে ও পড়াশোনাটাও করতো। এরম নয় যে মানে খেলাটা করেছিল বলে পড়াশোনাটা করেনি, বাট মানে দুটোই সমান তালে করেছিল। তবে খেলার প্রতি ঝোঁক বা আগ্রহ সেটা অনেক বেশি ছিল। তো যাই হোক, এই করতে করতে স্কুল বেরিয়ে গেল, 10, 12 সব বোর্ড পাস টাস করে ও আর্কিটেকচার পড়লো, ভালো রেজাল্ট করলো। কিন্তু ওই আর্কিটেকচার পড়তে পড়তেই আসলে আমার বাপি, মানে আমার বাবা, মানে আমার ঠাকুরদা ছিলেন একজন খুবই মানে কি বলবো, মানে শিকারী মানুষ ছিলেন। তো ঠাকুরদার ওই বাড়িতে বন্দুক ছিল, রাইফেল ছিল। সেটা আমি দেখার আমার সৌভাগ্য হয়নি, আমার মা গল্প করেছে যে 3 ম্যাগনাম রাইফেল, ডাবল ব্যারেল, তারপরে কি উইনচেস্টার, এইসব ছিল। তো এই 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 ধরনের জিনিসগুলো কিন্তু তখন ছিল। মানে আমার বাপি বলেন যে, বাপি বলতেন যে আমার ছেলের বোধহয় ওই জিনটা এসেছে। তো বাপি খুব বলতো যে ওকে না কিছুতে একটা দে, মানে কিছুতে, মানে বাপি স্পেসিফিক্যালি বলতো যে রাইফেল শুটিং এ দে। এই করতে করতে ওই বাপি ওই দে দে করতে করতে আমি তখন পাত্তা দিইনি বেশি পড়াশোনার সময়। কিন্তু কলেজ লাইফে যখন উঠলো তখন ওর নিজে একটু সিদ্ধান্ত নিতে শিখলো। তো তখন ওই বললো যে ও রাইফেল শুটিং এ ভর্তি হবে। সত্যি কথা, 2018 সালের মার্চ মাসে ও ভর্তি হলো রাইফেল শুটিং এ। তারপরে বাকিটা কিন্তু একটা ওর বড় জার্নি। ও আচ্ছা, ওর মনে কলটা শেষ হয়ে গেছে গো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, ওর কল শেষ, তাহলে তুই একটু কথা বল জলিদির সাথে, আমি একটু চা করে আনি। ঠিক আছে ঠিক আছে। ওকে। তাহলে 2018 সালে যখন আমি প্রথম রাইফেলটা ধরলাম, তখন আমার মা বলছিল, মা অ্যাকচুয়ালি একজনকে চিনতেন, জয়দীপ কর্মকার নামে।
তো উনি একজন ফেমাস অলিম্পিয়ান, 2012 সালের লন্ডন অলিম্পিক্সে উনি 4th হয়েছিলেন। তো উনারই শুটিং রেঞ্জে আমি প্রথম শুটিংটা ট্রাই করি। তো তখন 2018 সালে আমি একটা গিয়ে ট্রাই করলাম, ওনার নিউ টাউনে একটা শুটিং রেঞ্জ ছিল, ওখানে গিয়ে ভাবলাম দেখি কেমন হয় শুটিংটা, কি কি স্পোর্ট, কি করা যায় কি না কি করা যায়। তো আমি সেটা ট্রাই করলাম অ্যান্ড গিয়ে দেখলাম যে রাইফেল বলে একটা ইভেন্ট আছে, 10 মিটার এয়ার রাইফেল, আর দেখলাম পিস্টল শুটিং ও 10 মিটার পিস্টল শুটিং একটা ইভেন্ট আছে। সো এই দুটো ইভেন্টের মধ্যে কোনটা ভালো লাগলো, তো প্রথমে আমি রাইফেলটাই স্টার্ট করলাম। এবং আমার প্রথম প্র্যাকটিস সেশনেই ওরা কি করে, তো যারা নতুন শুটার হয় তাদেরকে একটা বড় বড় টার্গেট পেপারে শুট করতে দেয়। তো প্রথমবার যখন আমি শুট করলাম, প্রথম দিনই স্যার আমাকে দেখলো এবং দেখে বললেন যে তোমাকে না বড় টার্গেট পেপারে শুট করতে হবে না, তুমি ছোটটাতেই স্টার্ট করো। তো ছোটটা মানে যেটা পরবর্তীকালে যেটা ন্যাশনালস এবং যেই টার্গেটে খেলা হয়, তো সেটা আমি ফার্স্ট ডেই আমি ওখানে গিয়ে টার্গেটটা শিফট করেছিলাম। তো সেরকম করে শুরু হলো। 2018 সালে আমি ওপেন সাইট, যেটা একটা ক্যাটাগরি যেটা বিগিনারদের শুরু করা হয়, সেটাতে আমি স্টার্ট করলাম। ওপেন সাইট শুটিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্টেট খেললাম 2018 সালে, এবং ওই স্টেটে আমি হলাম 5th। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমি 5th হলাম, এবং টিম ইভেন্ট বলে একটা ইভেন্ট আছে, সেখানে 3জন মিলে শুট করতে হয়, সেখানে আমি হলাম ফার্স্ট। তো এটা হলো ওপেন সাইট, এবং তারপরেই স্যার বললো যে তুমি এবার পিপ সাইটে চলে যাও। তো পিপ সাইটটা কি? পিপ সাইট হচ্ছে যেখানে অলিম্পিয়ানস এবং অলিম্পিকে যে ইভেন্টটা মেইন ইভেন্ট, তো সেইটা আর কি শিফট করা। এবং পিপ সাইটই হচ্ছে ন্যাশনাল লেভেল, এবং ওখান থেকে যদি তুমি অলিম্পিক খেলতে চাও তো ওই ইভেন্টটাই চালু করতে হয়। তো সেরকম ভাবে চালু হলো। তো আমি 2018 পরেই আমি প্রথমেই পিপ সাইট ধরে নিলাম 2018 শেষের দিকে, এবং যথারীতি 2019-এ আমার প্রথম স্টেট চ্যাম্পিয়নশিপ পিপ সাইটে হলো। সেই স্টেট চ্যাম্পিয়নশিপ থেকে আমি কোয়ালিফাই করলাম ইস্ট জোন চ্যাম্পিয়নশিপ 2019-এ। তো 2019-এ ইস্ট জোন চ্যাম্পিয়নশিপে আমার সেখানে র্যাঙ্ক হয়েছিল 6th যদ্দূর আমার মনে আসছে। তো 6th হলাম ইস্ট জোন চ্যাম্পিয়নশিপে, এবং সেখানে হওয়ার পর আমি কোয়ালিফাই করলাম 2019-এর ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ। তো 2019-এর প্রথম শুটিং চ্যাম্পিয়নশিপ হলো ভোপালে। তো আমরা ভোপালে মিলে সব হই হই করে আমরা সব, আমি বাবা মা মিলে খেলাটা দেখতে গেলাম, খেললাম। বাট আমার প্রথম ইভেন্টটা খুব একটা ভালো হলো না। ফার্স্ট ন্যাশনাল ইভেন্ট, টেনশন ছিল, সবকিছু ছিল, যথারীতি সেটা খুব একটা ভালো হলো না। এবং তারপরে 2020-তে যদ্দূর মনে হচ্ছে যে কোভিডের জন্য সেই বছর শুটিং চ্যাম্পিয়নশিপ হলো না। তারপরে 21-এ খেললাম, অ্যান্ড দেন 22-এ খেললাম। এবং ওই 2 বছর যে খেললাম, খেলার পারফরমেন্সটা বেটার হলো। তার মাঝখানে আমি অনেক জোনাল লোকাল ইভেন্টস অনেক খেলেছি, অনেক মেডেল পেলাম। বাট আমার অবজেক্টিভ ছিল চিরকালই ন্যাশনাল লেভেল, এবং সেখান থেকে তার নেক্সট স্টেজ হচ্ছে ইন্টারন্যাশনাল খেলা। তো সেটাই আমার গোল ছিল। তো 21 আর 22 2 বছর খুব মন প্রাণ দিয়ে খেললাম। কিন্তু শেষে গিয়েও আমার একটা স্কোর, যেই স্কোরটা করার পর আমি কোয়ালিফাই করতে পারবো ইন্ডিয়ান টিম সিলেকশন ট্রায়ালের জন্য, সেটা 2022-এ সেই স্কোরটা মেরেছিলাম। কিন্তু 2022-এ সেই স্কোরটা সেই বছরই একটু বাড়িয়ে দিল, এবং আমি কোয়ালিফাই করতে পারলাম না। আমার নাতি আমার প্রাণ। তারপরে ওর যখন এত দেখলাম স্পোর্টসে ওর এত ভালোবাসা, সেটা আমিও ছোটবেলায় খুব স্পোর্টসটা ভালোবাসতাম, আমিও কিছু কিছু করেছিলাম স্পোর্টসের ব্যাপারে, আমি ছিল আমার। সেই জন্য ও আবার যখন স্পোর্টসে গেল, তখন আবার ওকে আমার ভালো লাগলো যে হ্যাঁ ওরও তার স্পোর্টসে খুব ভালো আছে। তারপরে যখন দেখলাম যে ও একেবারে অলিম্পিকে জয়েন করেছে, সেটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। যখন আমি শুটিং করছিলাম তার সাথে সাথে 2019-এর শেষের দিকে, তখন আমি একটা খোঁজ পেলাম গ্লোবাল স্পোর্টস উইক বলে। তো এটা প্যারিস অলিম্পিক্স 2024-এর সাথে কোলাবোরেশনে প্যারিস গভর্নমেন্ট করেছিল। তো প্রত্যেক বছর একটা বিল্ড আপ, যেখানে ওরা আন্ডার 25 সব ইয়াং স্পোর্টস মেকার খুঁজছিল। তো পিপল ফ্রম অর অ্যাথলিটস অর যারা স্পোর্টসে কাজ করছে, তাদেরকে ওরা প্যারিসে নিয়ে এসে তাদের একটু বক্তব্য জানতে চাইছিল, সো দ্যাট
এই ইয়াং ভয়েসটা একটু শোনা যায়, সো দ্যাট ইয়াং লোকেদের একটু ওপিনিয়ন্সটা দেওয়া যায়, তাতে কিছু যদি পজিটিভ চেঞ্জ আনা যায় সেটার জন্য করেছিল। তো সেটা সেই অ্যাপ্লিকেশনসটা ওপেন করেছিল 2019-এর শেষের দিকে, এবং তখন আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম, এবং আমার অ্যাপ্লিকেশনটা ওদের ভালো লেগেছিল এবং তাতে আমি সিলেক্ট হয়েছিলাম। তো সিলেক্ট হওয়ার জন্য ওরা 2020-তে তখন 50 ইয়াং লিডার্স, ইয়াং স্পোর্টস মেকার্স নিয়েছিল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া থেকে 4 জন গেছিল, আর তার মধ্যে আমি একজন ছিলাম। তো তখন ওরা প্যারিসে নিয়ে যায়। তখন লুভের পাশে ওখানে একটা বিখ্যাত জায়গায়, ওদের ইনফ্যাক্ট লুভের নিচেই একটা হলে সেখানে আমাদের ইভেন্টটা হয়েছিল, এবং আমরা সবাই ওখানে ওভার 3 days আমরা সব মিটিং করেছি, কনফারেন্সেস করেছি, প্যারিস অলিম্পিক্সের সব বড় বড় লোকেদের সাথে আমরা কথা বলেছিলাম, এবং কথা বলে আমাদের ওপিনিয়নটা জানিয়েছিলাম যে উই অ্যাজ দ্য ইউথ, উই অ্যাজ দ্য নেক্সট জেনারেশন, আমাদের কি ওপিনিয়ন, কি বক্তব্য, কোনটা চেঞ্জ হলে ভালো হয়, কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে, লোকেদের নেক্সট জেনারেশন লোকেদের কি চাই বেশি, কোন জিনিসটা হয়তো একটু আউটডেটেড হয়ে যাচ্ছে, কোন জিনিসটা থাকছে। তো এই সব নিয়ে আমরা কনভারসেশন করেছিলাম 2020-তে। তারপরেই কোভিড আসলো এবং সবকিছু বন্ধ হয়ে গেল। ইনফ্যাক্ট তখন 2021-এর ভার্সনটা অনলাইন হয়েছিল, তখন আমি অনলাইন ওটাতে পার্ট নিয়েছিলাম। অ্যান্ড ইনফ্যাক্ট 2022-এ আবার হয়েছিল, এবং তখন আবার আমাদের নিয়ে গেছিল। তখন আমি অনেক কনফারেন্সেসে যোগ দিলাম, যেখানে আমাদের ওপিনিয়নটা দিলাম যে স্পোর্ট অ্যাজ এ সোশ্যাল গুড, স্পোর্টটাকে দিয়ে জাস্ট নট অ্যাজ অ্যান অ্যাথলিট, জাস্ট খেলাধুলো হিসাবে নয়, আমরা যদি স্পোর্টটাকে কিছু পজিটিভ চেঞ্জের জন্য ইউজ করতে পারি, এবং কিভাবে ইউজ হচ্ছে সেটা পৃথিবীর সব জায়গা থেকে, এবং আমরাও কিভাবে সেটাকে ইউজ করছি। তো এইসব নিয়ে আমাদের কনভারসেশন ছিল 2022-এ, এবং এটাই এখন 2024-এর এই প্যারিস অলিম্পিক্সে অনেক কিছু সেটা নিয়ে ইমপ্লিমেন্ট হবে। হ্যাঁ, এটাই তো আমাদের বড় পাওনা বলো, এই যে সাফল্য দেখবো বাচ্চাদের। আর আমি তো বিলেই বলে গেলাম, ঋষভ তো একবারও বললামই না। হ্যাঁ, মানে ওই যে একদম এইটুকু থেকে দেখেছি আজও কত উঁচুতে উঠে গেছে, কিন্তু মানুষ হিসেবে কিন্তু সেই ছোট্ট বিলেটাই রয়ে গেছে। আর একটা কথা হচ্ছে যেটা তুমি বলছিলে আর কি, যে মানে আমরা যদি একজন ভালো মানুষ হিসাবে কাউকে এই সোসাইটিতে সমাজকে দিতে পারি, তাহলে মা হিসাবে বোধহয় সেটা সবচেয়ে বড় সাফল্য। তুই বলছিলিস যে বিলের আরেকটা কিছু বাকি আছে। এক্স্যাক্টলি, আমি আবার ভুলে গেছিলাম। হ্যাঁ বল। হ্যাঁ, এবার গত সপ্তাহে তুই এসছিস, গত সপ্তাহেই ওর আরেকটা অ্যাচিভমেন্ট হয়েছে, ও লজ্জা পাচ্ছে। মানে বিলের ছোটবেলা থেকে তুমি দেখেছো, ও নিজের সম্পর্কে যত কম বলা যায়, যত লো প্রোফাইলে নিজেকে রাখা যায়, ও তত ভালো থাকে। তো সেইটা হচ্ছে যে ও তো ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ছে স্পোর্টস ম্যানেজমেন্টটা নিয়ে। তা ও সেখানে গিয়ে শুনি যে সব প্রফেসরদের সাথে ওর ভালো বেশ সুন্দর র্যাপো তৈরি হয়েছে, কত বন্ধু হয়েছে, সুন্দর সুন্দর শুনি ওর কাছে গল্প। তো হঠাৎ সেটাও ওই যে বলছিলাম সব কিছু ক্যাজুয়ালি, হঠাৎ ক্যাজুয়ালি বললো, মা আমার কাছে না একটা মেল এসছে। হ্যাঁ, কিছু না সেরকম না, কি মেল বল, ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ, ওই বলেছে তুমি সিলেক্টেড হয়েছো, 3জন নমিনেটেড হয়েছে, 3জন নমিনেটেড হয়েছে কি না, তারা হচ্ছে হোল ইউনিভার্সিটি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। বাহ, আচ্ছা, এইটা একটা অত বড় ইউনিভার্সিটি, অত ডিপার্টমেন্ট, অত স্টুডেন্টস, তার মধ্যে থেকে 3জনকে নমিনেট করেছে ওরা, সেটা নাকি এটা অ্যাওয়ার্ড সেরিমনিতে দেবে অ্যাওয়ার্ড। না আমি পাবো না, ও সব কিছুতে প্রথমে ওইটা বলে দেয় যাতে আমি কিছু এক্সপেক্ট না করি। আমি ঠিক আছে, ধরেই নিলাম তুই পাবি না, তবু তুই অ্যাওয়ার্ড সেরিমনি, সেদিনকেও টিকিট, এখানে আসার টিকিট কাটা। তো একটু আমি জোরই করলাম, আমার জোর করতে খারাপও লাগছিল, যা একটু জোর করেছিলাম। ওরও বোধহয় মনে হয়েছিল কিছু একটা, ও চেঞ্জ করে অ্যাওয়ার্ড সেরিমনিটাতে গেল। এবং গিয়ে সে বেস্ট মানে ফার্স্ট প্রাইজই পেয়ে গেছে। হ্যাঁ, কংগ্রাচুলেশনস। হচ্ছে স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ অফ 2024। এটা হচ্ছে কোর্স রেপ অফ দ্য ইয়ার। তো সব কোর্স রেপের মধ্যে, সব ইউনিভার্সিটির সব আন্ডার গ্র্যাড, পোস্ট গ্র্যাড, সব বিভিন্ন কোর্সের মধ্যে
আমি ও সিলেক্ট selected হয়েছি হয়েছে। কোর্স র্যাপ অফ দ্য ইয়ার হিসেবে। কত বড় কথা। না, বলো। ও ছোটবেলাতে খুব সিরিয়াস, যেটা করে খুব সিরিয়াস। তাহলে আমার দর্শকদের কাছে একটাই কথা বলবার, দর্শকদের যাদের বাবা মায়েদের কাছে বিশেষ করে একটাই অনুরোধ যে বাচ্চাদের উপর কখনো প্রেশার ক্রিয়েট করবেন না। সেটা সবসময় এখন শোনা যায়, কিন্তু আজকে বিলের কথা শুনে তো ঋষভ একবার অন্তত বলি, হ্যাঁ ঋষভের কথা শুনে তো দেখলেন আজকে কোথায় পৌঁছে গেছে, এবং শুধু এই জায়গাটায় পৌঁছতে পেরেছে নিজের ইচ্ছে, নিজের যোগ্যতা তো আছে, তার সঙ্গে আছে বাবা মার সমর্থন। ওই সমর্থনটা কিন্তু ভীষণ জরুরি। এই সমর্থনটা করুন, দেখবেন বাচ্চাদের কাছে সাফল্য না এগিয়ে পায়ে পায়ে হেঁটে আসবে, তাদের কখনো আর দৌড়তে হবে না। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।